আমরা জানি যে শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী, তিনি ৬ জন নেতার সঙ্গে বৈঠক করেছেন। খুবই সৌহার্দ্যপূর্ণ ছিল নাকি আপনাদের বৈঠক, আমি যেটা শুনেছি। সেই বৈঠকটি কোন প্রেক্ষাপটে হলো, কি হলো বৈঠকে, যদি একটু আমাদেরকে জানাতেন। সবার আগে জানতে চাই শেখ হাসিনা কেমন আছেন, তাকে কেমন দেখলেন? সম্ভবত এই প্রথম তাকে সশরীরে দেখলেন। শুনেন, বৈঠকটা আমাদের সাথে অনলাইনে হয়েছে এবং যতদূর ওনার সাথে যে কথা হয়েছে, উনি ভালো আছেন। উনি আর সাহসিকতা এবং ওনার ডিটারমিনেশন আমাদেরকে অনুপ্রাণিত করছে, যেটা বিভিন্ন পত্রিকায় বের হয়েছে। সরাসরি আমাদের সাথে ওইভাবে দেখা, অনলাইনে কথা হয়েছে। আপনারা 6 জনই কেন, মানে কিসের বেসিসে আর কি এই 6 জনকে নির্ধারণ করা হলো? না, আরো অনেকের সাথে উনি কথা বলবেন অনলাইনে, ঠিক আছে। জি, হয়তো ওই মানে 6 জন করে বা 6 জন, আমরা 7 জন ছিলাম। 7 জনকে অনলাইনে কথা বলছে, সরাসরি ওনার সাথে আমাদের দেখা হয়নি, অনলাইনে কথা হয়েছে। এক জায়গায় করে আমরা 6 জনে অনলাইনে ওনার সাথে কথা বলেছি। জননেত্রী শেখ হাসিনা জনগণের আইনে গণতন্ত্র পুনরুদ্ধার করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। সেই জননেত্রী শেখ হাসিনাকে আপনার 24-এর 5ই আগস্ট জঙ্গি স্বাধীনতা বিরোধী জামাত শক্তি এবং বিশ্ব সাম্রাজ্যবাদ শক্তির ষড়যন্ত্রের কারণে এবং সাম্রাজ্যবাদের ক্লানক, যিনি দেশকে লিজ দিয়ে নিজের ব্যবসাকে আরো উন্নত করার জন্য, যিনি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার সাথে প্রতারণা করে, মিথ্যা ভিত্তিহীন তথ্যের উপর অপপ্রচার করে, বিভ্রান্ত ছড়িয়ে, যিনি অবৈধভাবে সংবিধানের 106-কে বুটের তল মানে তার পায়ের তলায় পিষ্ট করে, সংবিধানকে পিষ্ট করে যিনি অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন, সেই ইউনূস গংরা 5ই আগস্ট মূলত বঙ্গবন্ধু তনয়কে হত্যা করার পরিকল্পনা করেই তারা এগিয়েছিল। আল্লাহ রক্ষা করেছে এবং এই 5ই আগস্টের আগে এবং পরে যাদেরকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে ইউনূসের জঙ্গি বাহিনী 7.62 রাইফেল ব্যবহার করে গুলি করে হত্যা করেছে, পুলিশ পিটিয়ে হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ মানুষকে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে হত্যা করেছে। এই হত্যা করার মধ্যে দিয়ে সে সংবিধানকে লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। যারা সেদিন মারা গিয়েছেন তাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং বঙ্গবন্ধুর সকল কামাল, আপনি জানেন যে 1 বছর হয়ে গেছে যে আপনারা ক্ষমতায় নেই। এই 1 বছর আপনাদের মূল্যায়নটি কি? এই 1 বছরে কি হয়েছে বাংলাদেশের, এটা যারা ইউনূসের সাথে ছিল, যারা ইউনূসকে সমর্থন করেছিল, তাদের বক্তৃতা দিয়ে বোঝা যাচ্ছে এই 1 বছরে কি হয়েছে। আমি প্রথম বলি, না 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 না, আমার পয়েন্টটা বুঝছি, ঠিক আছে, তারা যা করছে সেটা তো আমরা দেখছি, কিন্তু আপনারা নিজেদের সম্পর্কে নিজেদের মূল্যায়নটি কি করছেন? আমাদের নিজেদের সম্পর্কে নিজেদের মূল্যায়ন মানে আপনারা গত 16 বছর যেই দেশ শাসন করেছেন, যেই প্রেক্ষাপটে, সেটি ষড়যন্ত্র হোক, সেটি আন্দোলন হোক, হোয়াট এভার, যে আপনাদেরকে আজকে 1 বছর ধরে আপনারা যে ক্ষমতায় নাই এবং বিদেশে থাকতে হচ্ছে, এই প্রেক্ষাপটে নিজেদের দিকে ফিরে তাকানো, যে নিজেদের ফিরে তাকিয়ে যে আমরা কোথায় আমরা সঠিক ছিলাম, কোথায় আমরা ভুল ছিলাম এবং আগামীতে আমাদের কি করণীয়, এটা থাকে না, একটা মূল্যায়ন তো থাকে, পর্যালোচনা থাকে। সেই পর্যালোচনায় আপনারা নিজেদেরকে কোন চোখে দেখছেন, কোন আয়নায় দেখছেন? শোন, আমরা মনে করি 15 বছর বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশটাকে পরিচালনা করেছে এবং দেশের মানুষের জীবনের নিরাপত্তা ছিল। দেশকে এক দেশের মেগা প্রজেক্টের মাধ্যমে যেটা মানুষ প্রশংসা করেছেন, বিশ্ব প্রশংসা করেছেন, যেমন আপনি পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, আপনি স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছেন, পারমাণবিক চুল্লি স্থাপন করেছেন, 560টা আধুনিক মসজিদ স্থাপন করেছেন, প্রায় 8 লক্ষ যাদের ঘর নাই, জমি নাই, তাদেরকে ঘর দিয়েছেন। আজকে শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। হ্যাঁ, আবার আপনি প্রশ্ন করতে পারেন যে আমাদের আমলে দুর্নীতি হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের আমলে যে হত্যা খুন হয়নি, যারা হত্যা খুন করেছে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে বিচারের আওতা আনা হয়েছে। আমাদের আজকে আপনি বাংলাদেশের ইতিহাসে
9 মাসে আমি এই জানুয়ারি থেকে জুনের এই সরকারের তুলনায় আর আপনার বঙ্গবন্ধু তো না 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, আমি একটু তুলনা দিই, তাহলে আমাদের ভুল ত্রুটি কোথায় আপনি তুলে ধরতে পারবেন। আমি যদি বলি শুধু সাংবাদিকদের ক্ষেত্রেই বলি যে আজকে প্রায় কতজন সাংবাদিক আজকে চাকরিচ্যুত হয়েছে। আপনি একজন উপদেষ্টাকে প্রশ্ন করার কারণে 3 জন সাংবাদিক চাকরিচ্যুত হয়, একটা নিউজ মিডিয়া বন্ধ করে দেওয়া হয়। আজকে জনকণ্ঠ পত্রিকা দখল করেছেন, জনকণ্ঠ সেরকম অনেক পত্রিকা দখল করেছেন। এটা হচ্ছে সংবাদপত্রে কতজন সাংবাদিক গ্রেপ্তার আছে, কতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে, কতজন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে, আপনার কাছে নিশ্চয়ই রিপোর্ট আছে। আবার আপনি যদি বলেন গুম খুনের, আমার একটা কথা শুনেন, আপনি একটা গণতান্ত্রিক দল, একটা রাজনৈতিক সরকার, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকার, রাইট? এবং একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে এই সরকার প্রথম ক্ষমতায় এসেছিল। আপনি সেই সরকারের সঙ্গে তুলনা করছেন এই অনির্বাচিত সরকারের, সেই সরকারের সঙ্গে তুলনা করছেন আপনারা যাদেরকে ষড়যন্ত্রকারী সরকার বলছেন। পরিস্থিতি এরকমই হওয়ার কথা, কিন্তু আমি বলতে চাচ্ছি আপনারা নিজেদের দিকে তাকাচ্ছেন কিনা। একটা গণতান্ত্রিক সরকার, একদমই যে কেউ চাকরি যায়নি কোনো সাংবাদিকের তা তো নয়। আমি কিন্তু এটা বলিনি, আমি কিন্তু সুনির্দিষ্ট কারণ ছাড়া ঢালাও ভাবে কোনো সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়নি। সুনির্দিষ্ট কারণ ছাড়া চাকরিচ্যুত হয়নি, আমি অস্বীকার করিনি। সুনির্দিষ্ট কারণ ছাড়া, হ্যাঁ, ঢালাও ভাবে এইভাবে কোনো কাউকে চাকরিচ্যুত হয়নি, এবং বিচারহীনতায় কেউ কিন্তু ছিল না। আজকে এইসব ঘটনা বাংলাদেশে আগে কখনোই ঘটেনি, এটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমি যেটি জানতে চাই, ধরেন যেদিন 5ই আগস্ট, গত বছর 5ই আগস্ট ঢাকা শহরে আওয়ামী লীগের মতো একটা বাংলাদেশের মাটির গভীর থেকে উঠে আসা একটা দল, সেই দলের 5ই আগস্টে কি জানলাম যে তাদের ঢাকা শহরে ওয়ার্ডের কোনো কমিটি নাই। তো দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে দল অনেকখানি মানে জনবিচ্ছিন্ন ছিল কিনা, এই বিষয়গুলো আপনারা দেখছেন কিনা? দল জনবিচ্ছিন্ন ছিল না, সাংগঠনিক কাঠামো যে অনেক জায়গা ছিল না আমি অস্বীকার করবো না। ঢাকা শহরে আমরা তখন নতুন করে কমিটি করার প্রক্রিয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছিলেন, কমিটি প্রক্রিয়াধীন, সমস্ত জায়গায় সম্মেলন হয়েছিল, কিন্তু কমিটি ছিল না, এটা ঠিক। কমিটির ঘোষণা হবে, এর ভিতরে আন্দোলন শুরু হয়েছে, এবং আমাদের নেতাকর্মীরা কিন্তু সবসময় মিছিল মিটিং এর প্রস্তুতি ছিল, আপনারা দেখেছেন। হ্যাঁ, আপনি যদি বলতে পারেন যে 5ই আগস্টের আগে আপনাদের কোনো সমাবেশ দেখিনি, আমি আপনাকে বলতে চাই যে আমরা 1 তারিখে একটি শোক র্যালির উদ্যোগ নিয়েছিলাম, আমরা 3 তারিখে একটা ঢাকা সমাবেশের ডাক দিয়েছিলাম, কিন্তু এটা আমরা পরবর্তীতে বন্ধ করে দেই। মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশাসন থেকে বলা হয়েছিল যে এই সমাবেশগুলো করলে রক্তপাত হবে, হানাহানি হবে। আমরা শান্তিপূর্ণভাবে এই সাধারণ ছাত্রদের সাথে আলোচনা করে তাদের যে দাবি সরকার মেনে নিচ্ছে, এখানে সমাবেশ করার মধ্যে দিয়ে রক্তপাত না ঘটিয়ে শান্তিপূর্ণভাবে সমাধান ঘটাতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিলাম, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সংঘাত এড়ানোর জন্য আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা স্থগিত করেছিলাম। হয়তো সেদিন আমরা সেই সমাবেশ, সেটা সঠিক কি বেঠিক সিদ্ধান্ত আমি সেটা বলবো না। আমার প্রত্যাশা সেদিন যদি আমরা সমাবেশ করতাম, হয়তো আমাদের মিছিলে আজকে যেটা দেখছি যে যারা 7.62 রাইফেল নিয়ে যারা সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, আমরা তাদেরকে প্রতিরোধ করতে পারতাম, হয়তো রক্তপাত হতো, আমাদের অনেকের জীবন যেত, কিন্তু তারপরেও প্রতিরোধ করতে পারতাম। কিন্তু তারপরে 1 বছরে ঘুরে দাঁড়াতে কি পেরেছেন আপনারা? শুনেন, আমরা যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি তখন মব সন্ত্রাস করছে। আজকে আপনি বাংলাদেশ হিউম্যান রাইটস ক্রাইসিস, তার হেডলাইনটা কি? রুল উইদাউট ম্যান্ডেট, ডেথ উইদাউট জুডিশিয়াল ট্রায়াল। 47 প্রায় 47 জন এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে। আজকে আওয়ামী লীগের শত শত নেতা কর্মীকে মব সন্ত্রাসের নামে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকে প্রায় 3,90,000 আমাদের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। আপনি যেটা বলেছেন 110 জনের মতো এমপি, আমাদের কেন্দ্রীয় নেতা মন্ত্রী, তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছে। একটা দেখলেন জেলখানায় পুলিশের আইজি মামুনুর সাহেবকে কিভাবে মানসিক, শারীরিক, তার পরিবারের উপর ভয়ভীতি দেখিয়ে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়াচ্ছে। দেখছি সরকারের তরফ থেকেও বলা হচ্ছে একজন মেজরকে আটক করা হয়েছে, আপনি জানেন, আটক আবার সেটি অস্বীকার করা হচ্ছে। যাই হোক, বলা হচ্ছে বসুন্ধরা কনভেনশনে আওয়ামী লীগের কর্মীরা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল গেরিলা যুদ্ধের জন্য, এরকম অনেক রকম কথাবার্তা শুনতে পাচ্ছি। আওয়ামী লীগ কি সত্যি সত্যি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে? শোনেন, আওয়ামী লীগ সবসময় জনগণকে সাথে নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছেন। আওয়ামী লীগ, হ্যাঁ, 71 সালে আওয়ামী লীগ
এর নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ, আপনি ইপিআর এর সদস্যরা এবং সাধারণ মানুষরা, সাধারণ ছাত্ররা, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা সবাই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সেদিন তারা যুদ্ধ করেছিল। সেদিন তারা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে। আর এটা পাকিস্তানের হানাদার বাহিনীর প্রেতাত্মারাই রাষ্ট্রীয় ক্ষমতায়। তাদের বিরুদ্ধে আমরা মনে করি তাদের অপশাসন, দুঃশাসন, লুটপাট, সন্ত্রাস, জঙ্গিবাদ, মব সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এদেরকে আমরা বিদায় করব। আমাদের গেরিলা ট্রেনিং এর প্রয়োজন হয় না, কারণ আমাদের বাঁশের লাঠি আমাদের জন্য যথেষ্ট। জনগণই আমাদের মূল শক্তি। আজকে দেখেন জনগণের সাথে প্রতারণা করেছেন, 5ই আগস্টের আগে জনগণের সাথে প্রতারণা করেছেন, জনগণকে মিথ্যা তথ্য দিয়েছেন, জনগণকে বিভ্রান্তি করেছেন, অপপ্রচার করেছেন। আজকে তারাই স্বীকার করছেন। আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আকাশ বলছেন যে এটা জুলাই গণ অভ্যুত্থান, এটা প্রতারণার জুলাই। জনগণের সাথে প্রতারণা করেছেন। দেবপ্রিয় ভট্টাচার্য এখন কি বলছেন? বিদ্রুপ করে বলছেন যে এই সরকারের মতো ভালো সরকার আমার জীবনেও দেখিনি, এই সরকারের উচিত তাড়াতাড়ি বিদায় নেওয়া। এবং তিনি বলছেন এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরেই প্রায় আপনার 37 লক্ষ মানুষ, নারী পুরুষ কর্মহীন হয়ে পড়েছেন, তার ভিতরে 18 লক্ষ হচ্ছেন নারী। আজকে বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হচ্ছে, রাজনৈতিকভাবে বাংলাদেশটাকে মানে ভোটের থেকে বাংলাদেশকে সরিয়ে নিয়ে হচ্ছে। যারা গণতন্ত্র চিৎকার করেছেন, আজকে কি বাংলাদেশে গণতন্ত্র আছে? আজকে কারা ক্ষমতায়? তাদেরকে ক্ষমতায় অধিকার দিয়েছে, জনগণ দিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে এনসিপি এবং বিএনপি তারা ছাত্রদল তারা দুটি পৃথক সমাবেশ করেছে এবং সরকার 5ই আগস্ট আপনার জুলাই ঘোষণাপত্র দিতে পারে। এই ব্যাপারে আপনারা কি দেখছেন? এতে করে মুক্তিযুদ্ধের পক্ষ এই বিষয়গুলো কি আরো একবার উপেক্ষিত হবে কিনা? শুনেন, বারবার মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করতে চাইছে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়া রহমান, খন্দকার মোস্তাক জিয়া রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। যদিও তারা জিয়া রহমান 71কে ধরে রেখে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল, ইতিহাসকে বিকৃতি করার চেষ্টা করেছিল। 7ই মার্চকে মুছে ফেলার চেষ্টা করেছে, জয় বাংলাকে মুছে ফেলা হয়েছিল, কিন্তু 71-এর আংশিক ধরে রাখার চেষ্টা করেছিল। আর 24-এ যারা তথাকথিত যে আন্দোলন করেছেন, এই 24-এর আন্দোলনের ডিজাইনার কারা? ইউনূস, যে মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, যে নিজেই বলেছেন মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে। তার সহযোদ্ধা যারা এই দেশকে ভালোবাসে না, বিদেশে নাগরিক হয়েছেন, তারা 71-এর জামাত, পাকিস্তানের প্রেতাত্মারা, তারা এবং সাম্রাজ্যবাদী অপশক্তির দালালরা যারা 71-কে মেনে নিতে পারে নাই, তারাই 24-এ দাঁড়িয়ে বলছেন যে আমরা 24-এর নতুন বাংলাদেশ গড়ব এবং 71-কে মুছে ফেলতে চাই। 24-এর নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? যে 9 মাসে 1,05,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে বিদেশে চলে গেছে। 24-এর নতুন বাংলাদেশে আমরা কি দেখলাম? ইউনূস 666 কোটি টাকা কর মওকুফ করালেন। ইউনূস নতুন বিশ্ববিদ্যালয় নিলেন গ্রামীণের নামে। ইউনূস ম্যান পাওয়ারের ব্যবসা করলেন গ্রামীণের নামে। গ্রামীণ জনগণের সেই গ্রামীণ থেকে সরকারের শেয়ার কমিয়ে আনলেন। আর তার সাঙ্গপাঙ্গরা, তার বাহিনী বাংলাদেশে মব সন্ত্রাস করে চাঁদাবাজি, লুটপাট এই হচ্ছে। জি, ধরেন 1 বছর ডক্টর ইউনূস অনেক কিছু করেছেন, তো 1 বছর আপনারা কি করলেন? কি পরিকল্পনা? এই যে যেই তরুণরা আপনারা বলছেন বিভ্রান্ত হয়েছে, তাদের দিক নির্দেশনার জন্য আপনারা কি করছেন? তাদের বিভ্রান্তি কাটানোর জন্য কি করছেন? দলকে সংগঠিত করা, আপনি বলবেন আমরা সংগঠিত আছি, সুসংগঠিত করার জন্য কি করছেন? মানে আমরা সংগঠিত নাই, আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি। আপনি যেটা বলছেন মাননীয় প্রধানমন্ত্রী কি নির্দেশনা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখেছেন যে অনলাইনে প্রতিদিন প্রতিটি জেলায় তৃণমূলের নেতা কর্মীদের সাথে প্রতিদিন কথা বলছেন, তাদেরকে অনুপ্রাণিত করছেন, শক্তি দিচ্ছেন এবং সুসংগঠিত হতে বলছেন। হ্যাঁ, 15 বছর আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম, দল আমরা ওইভাবে সুসংগঠিত করতে পারিনি। দলের ভিতরে দ্বন্দ্ব ছিল, প্রতিযোগিতা ছিল, প্রতিহিংসা ছিল, কোথাও মারামারি হানাহানি ছিল। আমাদের দোষ ত্রুটি ছিল না, যেটা আমরা বলি। আমি তো শুনতে পাই সেই দ্বন্দ্ব আপনাদের এখনো আছে। না, এখন সেই দ্বন্দ্ব বরং 5ই আগস্টের পর আমাদের তৃণমূলের নেতাকর্মীরা
তারা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলেছে। হয়তো আমার প্রতি তাদের ক্ষোভ থাকতে পারে, আমি জননেত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা অনুযায়ী দলকে দায়িত্বপ্রাপ্ত হিসাবে দলকে ওইভাবে সুসংগঠিত করতে পারিনি, সেই ক্ষোভ আমার প্রতি থাকতে পারে। কিন্তু এখন তারা মনে করে যে আজকে আমাদের প্রিয় নেত্রীকে অবৈধভাবে, অসাংবিধানিকভাবে এবং ষড়যন্ত্র করে তাকে হত্যা করার চেষ্টা করে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশের প্রশ্নে মাথা নত করেননি বলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমাদের প্রিয় নেত্রী করিডোর দিতে চাইনি, আমাদের প্রিয় নেত্রী সামরিক ঘাঁটি করতে দিতে চাইনি, আমাদের প্রিয় নেত্রী দেশকে কারো কাছে লিজ দিয়ে ক্ষমতায় থাকতে চাইনি, যার ফলে আমাদের প্রিয় নেত্রীর বিরুদ্ধে আজকে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা ইউনুস তথাকথিত মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মিথ্যা তথ্য অপপ্রচার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে তাদেরকে মিথ্যা তথ্য সরকারের জননেত্রী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার করে জাতীয় আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে এবং জনগণকে, সাধারণ ছাত্রকে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে তাদেরকে মানে তাদেরকে দিয়ে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তাদেরকে ঐক্যবদ্ধ করেছিল। এটা ছিল ষড়যন্ত্র। কিন্তু আজকে সেই সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছেন যে এটা তাদের সাথে প্রতারণা করা হয়েছে এবং তাদের বক্তব্যের ভিত্তিতে আজকে জাতির সামনে সুস্পষ্ট হয়ে উঠেছে। এবং ইউনূস এবং সেদিনকে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল তাদের কর্মকাণ্ড, তাদের লুটপাট, তাদের দুর্নীতি দেখে এবং সারা বাংলাদেশে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজি, এটা দেখে দেখেন মির্জা ফখরুলের মতো লোকও বলছেন আগে চাঁদা দেওয়া লাগতো যদি 100 টাকা, এখন চাঁদা দেওয়া লাগে 500 টাকা। আমি অস্বীকার করি না যে আমাদের আমলে চাঁদাবাজি হয়নি, কিন্তু আগে চাঁদা দিতে যদি 100 টাকা, এখন চাঁদা দেওয়া লাগে 500 টাকা। মানে আপনারা কি এরকম মানে কার চেয়ে কে কত বেশি খারাপ সেই কম্পিটিশন করেই যাবেন? এই কম্পিটিশন আমরা করি না। আমরা একটা মানে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছিল সেটা যে মিথ্যা, সেটা যে ভিত্তিহীন। আমি বলি আমাদের নয়, আমি সব ভিত্তিহীন তো বলতেছি না, কিন্তু অধিকাংশ মিথ্যা, ভিত্তিহীন। আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করতে পারেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, জনগণ অনেকে ভোট কেন্দ্রে জানি, আমি এটা অস্বীকার করি না। কিন্তু উন্নয়নের ক্ষেত্রে, মানুষের নিরাপত্তার ক্ষেত্রে, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা বারবার প্রমাণ করেছেন যে তিনি অনন্য। হ্যাঁ, নির্বাচনের ক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন বিরোধী দল আসে নেই, নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে, বা আমাদের ক্ষমতার সময় আমরা যারা এমপি মন্ত্রী ছিলাম আমাদের কিছু আচরণ বা আমাদের কিছু কথাবার্তা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল, আমি অস্বীকার করি। কিন্তু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, এই ষড়যন্ত্রের মূল কারণ হচ্ছে তিনি দেশকে কারো কাছে বন্ধক দিতে রাজি হয়নি। দেশের 1 ইঞ্চি জমি কাউকে দিয়ে উনি ক্ষমতায় থাকতে চাইনি। উনি যদি বিদেশি শক্তির সাথে আপোষ করতেন, উনি ক্ষমতাচ্যুত হতেন না।